ভেজা শাড়িতে এক যুবতী কন্যা পুকুর থেকে গোসল করে উঠছে। দক্ষিণের ঘরের জানলা থেকে দৃশ্যটি দেখে অনিরূপের গায়ের সমস্ত লোম সোজা হয়ে গেল। ভেজা শাড়িতে যুবতী মেয়েটাকে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দেহের সমস্ত ভাঁজ কি নিদারুণ। আবেদনময়ী মাথার নষ্ট সৌন্দর্যে নারীর শরীরে আগাগোড়া ডুবে। অসম্ভব মাতাল দৃশ্য দেখে অনিরূপ চোখ সরাতেই পারল না। জিহ্বা দিয়ে ঠোঁটখানা ভিজিয়ে নির্লজ্জের ন্যায় চেয়েই থাকলো। অনিরূপকে জানলার দিকে চেয়ে থাকতে দেখে ভাই অরূপ পায়েসের বাটি রেখে উঠে আসলো। অনিরূপের পাশে দাঁড়িয়ে নিজেও জানলা দিয়েই তাকালো। একটা মেয়ে ভেজা গায়ে দৌড়ে ঘরে ঢুকছে। শুধু এটুকুই দেখলো অরূপ। অনিরূপ বুক টান টান করে দাঁড়িয়ে আছে জানলার দিকে মুখ করে। গম্ভীর গলায় প্রশ্ন করলো অনিরূপ, মেয়েটাকে? অরূপ একবার উত্তরের ঘরে উকি দিল। মেয়ের বোন বোধ হয় এসে একটা গামছা মেয়ের গায়ে জড়িয়ে মেয়ের দিকে চেয়ে বিড়বিড় করে কিছু বলে তাকে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। অরূপ আশপাশ দেখে বুঝলো, উত্তর করলো, ওর নাম আশা, তোমার হবু স্ত্রী। আমরা ওকেই দেখতে এসেছি আজ। নিধি আশাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মনে মনে নিধি আশার উপর প্রচন্ড বিরক্ত। ইচ্ছে করছে আশা দুগালে থাপড়াতে। আজ পাত্রপক্ষ আসবে, সকাল থেকে আশাকে একথা পই পই করে বলে দেওয়া হয়েছে, সঙ্গে সাবধান করা হয়েছে। আজ বাড়ি ছেড়ে যে বেরোবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে। অথচ আশা তো আশাই, সাঁতার জানে না, কিন্তু ওই ফুটবল ধরে সাঁতরে বেড়ায় পুরো পুকুর। আজ নিধি গোসলে যখন গেল, এই ফাঁকে আশা কখন যে পা টিপে টিপে বেরিয়ে এলো কেউ জানলই না। আশাকে ইচ্ছে মতো বকাঝকা করে শাড়ি পরানোর সময় নিধি লক্ষ্য করলো আশার হাতগুলো শীতে কেমন কুঁচকে গেছে। প্রায় 1 ঘন্টা পুকুরে গোসল করেছে, পানির তো একটা প্রভাব পড়বেই। নিধি আশার কুঁচকে যাওয়া হাত খামচে ধরে রেগে জিজ্ঞেস করলো, হাত এমন হয়েছে কেন? পানিতে ভিজবি ভালো কথা, সব সময় ভিজিস, কিন্তু আজ তোকে মানা করা হয়নি, বল হয়নি? শয়তানের বাচ্চা, জ্বালিয়ে মারলি আমারে। আশা ঠোঁট উল্টেই নিধির দিকে তাকালো। কৈফিয়ত দেওয়ার চেষ্টা করে বলল, আপা, আমি গোসল আজ করতাম না। মৌলিদের বাড়ির উঠানে কাদায় পড়ে গেছিলাম, সত্যি। নিধি শুনল না। রোজ রোজ এমন অজুহাত কে শোনে, পাগল ছাড়া। নিধি ড্রেসিং টেবিলের ওপর থেকে ভ্যাসলিন নিয়ে আশার দু হাতে মাখিয়ে দিল। আশা হতাশ গলায় নিজের নরম হয়ে আসা হাতের দিকে চেয়ে বলল, আপা, হাত নরম করে কি লাভ? পাত্র কি আমার হাত ছুবে? নিধি ভ্রু কুচকে তাকালো। আশার গায়ে শাড়ির সেফটি পিন দিয়ে আটকে শাড়ির আঁচল মাথায় তুলে দিয়ে বলল, না, কিন্তু নজর হাতের দিকে গেলে যেন তোর হাত দেখে তার কোনো খসখসে লাঠি না লাগে, সেই জন্য। শোন আশা, বড় ঘরের আলাপ ঘেটে দিস না কোনোভাবে, না হলে কিন্তু খবর আছে তোর। আশা নিধির দিকে একবার নরম চোখেই তাকালো। নিধি আশাকে নিয়ে কত চিন্তা করে। আশা আবেগে নিধির হাতখানা ছুঁয়ে বলল, আপা, আমার বিয়ে হয়ে গেলে তোমার বিয়ে কিভাবে হবে? তুমি সারা জীবন কি এভাবেই থাকবে বলো? নিধি বিছানা গুছিয়ে দিচ্ছে আশার ঘরের। কাজে মন দিয়ে নজর লুকানোর চেষ্টা করে বলল, ডিভোর্সিদের বিয়ে একবারই হয়, বারবার না। এখন দ্রুত মুখে কিছু লাগা, পাত্র অপেক্ষা করছে। নিধি আশাকে নিয়ে এলো পাত্রপক্ষের সামনে। আশার হাতে চায়ের ট্রে। অনিরূপ তীক্ষ্ণ চোখে হেঁটে আসা আশার দিকে চেয়ে আছে। চোখ দিয়েই আশার শরীরের মাপ নেওয়ার কি নিদারুণ চেষ্টা তার। নিধি মৃদু হেসে সবাইকে বলল, আমার বোন, নাম প্রণালী রহমান আশা, ওই পাত্রী। অনিরূপের মা ওয়াহিদা আরা মৃদু হেসে বললেন, ভীষণ সুন্দর নাম, আশা। আশা সবাইকে ধীরে ধীরে চা এগিয়ে দিল। অনিরূপকে চায়ের কাপ দেওয়ার সময় অনিরূপ ইচ্ছে করেই আশার হাতে আঙ্গুল ছুঁয়ে মৃদু হাসল। আশার গায়ে কাটা দিল যেন। আচমকা অনাকাঙ্ক্ষিত স্পর্শে আশা চমকে হাত সরিয়ে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ চায়ে চুমুক দিচ্ছে ধীরে ধীরে সময় নিয়ে আশার দিকে চেয়ে। আশার কেন যেন মনে হলো অনিরূপ কাপে নয়, বরং আশাকেই ছুঁয়ে দিচ্ছে। আশা থতমত ভঙ্গিতে অনিরূপের দিকে চেয়ে সোফায় বসলো। অনিরূপের মা ওয়াহিদা বললেন, আশা, পড়াশোনা কত দূর করেছো? এবার অনার্সে ভর্তি হব। অনার্সে ভর্তি করে কিছু করার ইচ্ছে আছে? আশা নিধির দিকে তাকালো। নিধি বুঝতে পারলো ওয়াহিদার কথার অর্থ। সঙ্গে সঙ্গেই বলে উঠল, না না, পড়াশোনাটা করছে আর কি, এখন সংসারেই মন দিবে আশা।
আশা বোনের দিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিল। নিধির কথার সঙ্গে তাল মিলিয়ে রহমান সাহেব বললেন, হ্যাঁ, আশা ভালো কাজ জানে আপা। আমার ঘরের কাজ তো ওরা দুই বোনেই সামলায়, কাজের ভীষণ পটু। ওয়াহিদের উত্তরটা মনপুত হলো। তিনি হালকা হেসে অনিরূপের দিকে তাকালেন। অনিরূপের তীক্ষ্ণ দৃষ্টি তখনও আশার উপর নজর রাখছে। ওয়াহিদা বললেন, তোর কিছু জিজ্ঞাসা করার আছে অনি? অনিরূপ চায়ের কাপ টেবিলে রাখলো। আশা অপ্রস্তুত চোখে একবার অনিরূপের দিকে চেয়ে চোখ সরিয়ে নিল। আবার অনিরূপ বলল, একবার আমি ওর সঙ্গে কথা বলতে চাইছি। একটু থেমে আশার দিকে চেয়ে বাঁকা হেসে বলল, আলাদাভাবে। অনিরূপের অমন করে বলা তাকানো সবেতেই শিরশির করে উঠল আশার সমস্ত গা। পাত্রীর মুখে বেশরম কথা শুনে নিধি ও রহমান একের অন্যের মুখের দিকে চাইলেন। সবার মুখে অপ্রস্তুত ভাব চড়িয়ে গেল। ওয়াহিদা গলা পরিষ্কার করার চেষ্টা করে কাশলেন। সবার মুখের দিকে চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বললেন, পাত্র পাত্রীর জীবন, বিয়ে যেহেতু ওরাই করবে, একটু আলাদা করে কথা বলে নি কোরা, আমরা না হয় বাকি কথা আলাপ করে নিব। নিধি আশার দিকে তাকালো। আশা ইশারায় মুখ দিয়ে মানা করছে বারবার। আশা চাইছে না দেখে নিধি রহমানের দিকে তাকালো। রহমান সাহেব হালকা হাসার চেষ্টা করে বললেন, আশা, অনিরূপ বাবাকে আমাদের বারান্দায় ঘুরিয়ে আনো যাও। আশা নিধির দিকে তাকালো। নিধি আশার হাতে হালকা চাপ দিয়ে ভরসা দিল। অনিরূপ উঠে দাঁড়ালো। গায়ের কালো পাঞ্জাবি ঠিক করতে করতে আশার দিকে তাকালো। আশা অনিরূপের দিকে একবার চেয়ে ধীর পায়ে হেঁটে বারান্দার দিকে গেল। পেছনে অনিরূপ আশার কোমরের দিকে চেয়ে হাঁটছে। বারান্দায় নানা রকম গাছ লাগানো। অনিরূপ গাছগুলো একটা একটা করে ছুঁয়ে দেখছে। আশা এক কোনায় কোণঠাসা হয়ে শাড়ির আঁচল খামচে দাঁড়িয়ে আছে। অনিরূপের এক একটা আচরণ আশার গলায় কাঁটার মতো বোধ হচ্ছে। অনিরূপ লাল গোলাপের গাছটা দেখতে দেখতে বলল, ফুলের ঘরে ফুল, ইন্টারেস্টিং। তবে অনিরূপের ফুলে নয়, ফুলের কাঁটায় বেশি ঝোঁক। কথাটা বলে অনিরূপ একটা টকটকে লাল গোলাপ ছিল গাছ থেকে। আশা অনিরূপের হাতে থাকা গোলাপের দিকে তাকিয়ে আছে। অনিরূপ গোলাপের পাপড়ি একটার পর একটা ছিটতে ছিটতে প্রশ্ন করলো, পড়াশোনা যতদূর করেছো ওটুকুই এনাফ। শেখবারের বউদের পড়াশোনা করে লাভ নেই, সংসারে মন দিয়ে লাভ। আশা কিছু বলল না, বরং অবাক চোখে অনিরূপের হাতে সুন্দর এক গোলাপ ফুলের ধ্বংস দেখছে। আশা মুখ ফুটে কিছু বলতে চাইল, কিন্তু অনিরূপ তার আগেই আশাকে বলতে না দিয়ে নিজেই বলে বসলো, গান গাইতে পারো? আশা থামলো। পুরনো কথা গিলে ফেলে উত্তর দিল, টুকটাক। আশা ভেবেছিল অনিরূপ গান গিয়ে শোনাতে বলবে, কিন্তু অনিরূপ আশাকে অবাক করে বলল, গানের গলা কণ্ঠ অবধি যেন আটকে থাকে, গলার বাইরে আসলে বিপদ। আশা থমকে চেয়ে দেখছে অনিরূপকে। এই কেমন অদ্ভুত ছেলে! আশার এখন এই ছেলেকেই বিয়ে করতে হবে? আশা জেনে বুঝে একটা জাহান্নাম পরিবারে যাবে? নিজের পায়ে নিজে কুড়াল মারা বোধ হয় এটাকেই বলে। নিজের ভাগ্যের উপর হাসলো আশা। অনিরূপ থামে। ঘেমে ভিজে যাওয়া আনমোনা আশাকে এক নজর দেখে শব্দ করে হেসে উঠে বলল, আরে ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, মাঝে মধ্যে আমাকে গান শোনাতে পারো, অনুমতি আছে। আশা ঢোক গেলে আশার বোঝা হয়ে গেছে এই মানুষটাকে আশার কখনোই গান গিয়ে শোনানো হবে না। গান একটা শিল্প, কিন্তু অনিরূপ শিল্পের পূজারি নয়। আশা অনিরূপের দিকে চেয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কথাগুলো যেন জট পাকিয়ে আশার গলায় আটকে আছে। অনিরূপকে আশার মোটেও সুবিধার ছেলে লাগছে না। কোণে দেখতে এসে অনিরূপ চূড়ান্ত অভদ্রতার পরিচয় ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, তোমার বডির মাপ কত? হুট করেই বলে বসলো অনিরূপ। এতক্ষণ সব ঠিক থাকলেও এই কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেল আশা। থমকে তাকালো অনিরূপের দিকে। অনিরূপ আবারও প্রশ্ন করলো, বলো। হতভম্ব আশা অস্বস্তিতে ডুবে মুখটা অন্য পাশে ফিরিয়ে বলল, জানি না। নিজের বডির মাপ নিজে জানো না? কেমন মেয়ে তুমি? অনিরূপ যেন এবার সমস্ত বাধা ভেঙে ফেলল। অবদ্ধতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে নিল। অনিরূপের প্রত্যেকটা অপমানজনক কথা আশা সহ্য করলেই নিজের শরীর নিয়ে এই কথাটা আশা একদমই নিতে পারল না। আশা এবার নিজের শান্ত চরিত্র আর ধরে রাখতে না পেরে ক্ষেপে গিয়ে গরম চোখে তাকালো। ভস্ম করা রাগ নিয়ে বলল, না, আমাদের গ্রামে এসব হয় না, আর মেয়েরা এসব নিয়ে মাথাও ঘামায় না। আপনাদের শহরে এসব চলতে পারে। মেয়ে দেখতে এসে প্রথম দিন যে পুরুষ এ কথা জিজ্ঞেস করতে পারে সে কেমন পুরুষ
আমার বোঝা হয়ে গেছে। আশা কথাটা বলে খামচে ধরা শাড়ির আঁচল ছেড়ে মুখ ঝামটা দিয়ে চলে যেতে লাগলো। অথচ অভদ্রের ন্যায় অনিরূপ এবার রীতিমতো আশার হাত চেপে ধরল। আশা এক প্রকার থমকে পিছনে তাকালো। অনিরূপ আশার হাতের কবজি এতটাই শক্ত করে ধরেছে যে আশার মনে হচ্ছে হাতটি আর একটাও আস্ত নেই। আশা হাত ছাড়ানোর চেষ্টা করলে হাত ওর পিঠের পিছনে মুচড়ে অনিরূপ কড়া কণ্ঠে বলল, অনিরূপকে মুখ ঝামটা দাও, বিয়ে করছে না? এত নাকামি কেন করছো? স্ত্রীর বডি কতটা অ্যাট্রাকটিভ বিয়ের আগে আমার জানা উচিত, রাইট? বিয়ের পর জেনে কি লাভ? ছাড়তে তো পারবো না তখন। ছি! অনিরূপের কথায় আশার নিজের উপরই ঘৃণা ধরে গেল। এতটা নোংরা চিন্তা ভাবনার কেউ আশাকে নিয়ে ভাবতে পারে? সেটা স্বপ্নেও ভাবতে পারেনি আশা। আশা এবার হাতটা যতটা পারে জোর করে ছাড়িয়ে নিল। কঠিন চোখে অনিরূপের দিকে চেয়ে বলল, এই জন্য বিয়ে করার এত তাড়া আপনার? শরীর চাই মেয়েদের, তাহলে বিয়ে না করে কোথায় চলে যান। জেনে রাখুন, আমি আপনার মতো অভদ্র কোনো ছেলেকে বিয়ে করছি না। আমি আজই এটা নিয়ে আব্বাকে বলবো। ছি, আপনি প্লিজ আমার সামনে আর আসবেন না। আমার আপনাকে দেখলেই ভীষণ অস্বস্তি হচ্ছে। আশা ঘেন্না দৃষ্টি অনিরূপের দিকে ছুঁড়ে বারান্দার অনিরূপকে একা রেখে চলে গেল। অনিরূপ ছেঁড়া গোলাপ মাটিতে ফেলে জুতা দিয়ে পিষিয়ে দেয়ালে এক হাত ঠেসল। আশার চলে যাওয়ার দিকে চেয়ে ভ্রু বাঁকিয়ে বলল, বিয়ে করবে না করে যাবেটা কোথায়? তুমি করবে, তোমার ঘাড়ও করবে। নামটা কি জানো? আশা না, আশা বড়ি। আশার পিছনে পিছনে বারান্দা থেকে ফিরে এসে অনিরূপ পাঞ্জাবি ঠিক করে সোফায় বসলো। সামনেই আশা বসা, সুন্দর মুখ রক্তিম অপমানে লাল। অনিরূপ আশার দিকে তাকালো। আশা মুখ ঝামটা দিয়ে সরিয়ে ফেললো। এই লোকটাকে আশার বিষাক্ত মনে হচ্ছে। যাবেটা কখন এরা? অনিরূপ তীর্যক হেসে আশার দিকে তাকিয়ে আছে। আশা অনিরূপের এমন তাকানোতে চূড়ান্ত বিরক্ত হচ্ছে। বারবার বারবার ভ্রু উচকে নিচ্ছে। অনিরূপ যেন এতে ভীষণ মজা পাচ্ছে। আশা বিরক্ত হয়ে ভ্রু উচকানো অনিরূপকে ভিতরে ভিতরে আত্মতৃপ্তি দিচ্ছে ভীষণ। বিয়ের কিছু কথা বাড়িতেই সারা হলো। বাকি কথা যে যার ঘরে বড়দের সঙ্গে আলাপ করে জানাবেন সিদ্ধান্ত নেওয়া হলো। ওয়াহিদা আরা সোফা থেকে পার্স হাতে উঠিয়ে দাঁড়ালেন। শাড়ির আঁচল মাটিতে ছুঁয়ে আছে তার। কথা বলার ধরন রাজকীয়। হালকা হেসে বললেন, আজ আসি বেআইন। বিয়ের কেনাকাটা, আত্মীয় স্বজনের লিস্টটা আজ থেকেই শুরু করতে হবে। আমি অনির বিয়েতে আর দেরি করতে চাইছি না। রহমান সাহেব মৃদু হেসে সায় দিলেন। ঠিক আছে, আমি আমার দিকটা আজ থেকেই দেখে নিচ্ছি। ওয়াহিদা রহমানের সঙ্গে কথা বলে সামনে এগোতে লাগলেন। আশা এখনো সোফায় ওভাবেই বসে মূর্তির মতো। মাঝে মধ্যে রাগান্বিত চোখে অনিরূপকে দেখছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে চোখাচোখি হওয়ার ভয়। এই মুহূর্তে শাড়িটা গা থেকে আশা ছিঁড়ে ফেলতে মন চাইছে। অনিরূপ অরূপের সাথে হাঁটতে হাঁটতে পেছনে আশার দিকে একবার তাকালো। অনিচ্ছায় দুজনের চোখে চোখ পড়ল। অনিরূপ ঠোঁট জেরা জিহ্বা দিয়ে লিক করে ভ্রু নাড়িয়ে হাসলো। আবারও দুষ্টু ইঙ্গিত অভদ্রতা। আশা তেলে বেগুনে জ্বলে শাড়ির আঁচল মাথা থেকে ফেলে সোফা থেকে উঠে রেগে হনহনিয়ে নিজের ঘরে চলে গেল। অনিরূপ আশার যাওয়ার দিকে চেয়ে ভ্রু নাড়ালো। একবার আশার ঘরের দরজার দিকে চেয়ে দেখে অরূপের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আশার ছবি রাখবে একটা, যা নিয়ে আয়। অরূপ আচমকা এমন কথা শুনে অবাক হয়ে অনিরূপের দিকে তাকালো। হাঁ হয়ে বলল, ছবি তো আছে আমাদের কাছে, কনে ডেকারটা। ভালো ছবি চাই আমার, একটা ছবি শাড়ি পরে। অরূপ অনিরূপের দিকে হাঁ হয়ে কিছুক্ষণ চেয়ে হো হো করে হেসে উঠে বলল, মেয়ে দেখতে এসে ফিদা ভাই, এখানে আসার পর থেকে অদ্ভুত আচরণ করছো। অনিরূপ গাড়ি অব্দি চলে গিয়েছে। গাড়ির দরজায় হেলান দিয়ে এক পা বটের দরজায় ঠেসে অরূপের দিকে ভ্রু বাঁকিয়ে তাকালো। আদেশ লিখে আছে চোখে মুখে। অরূপ ভাইয়ের ইশারা বুঝলো নিমিষেই। সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটল নিধির কাছে। নিধি তখন দরজার সামনে দাঁড়িয়েছিল। রহমান ওয়াহিদা আরও কিছুটা উঠোনের সামনে দাঁড়িয়ে গল্প করছে। অরূপ তাদের দিকে একবার তাকিয়ে নিধির দিকে ফিরল। নিধি ভদ্রতা নিয়ে বলল, কিছু বলবেন? অরূপ নিধির দিকে ঝুঁকে আশপাশ দেখে তারপর ফিসফিস করে বলল, বাবির ছবি চাইছে ভাই, শাড়ি পরা একটা ছবি দেওয়া যাবে?
নিধি মাথা তুলে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ চোখে সানগ্লাস পরে গাড়ির ড্রাইভিং সিটে ঢুকছে। নিধি হালকা হাসলো। আশাকে পাত্রের ভীষণ পছন্দ হয়েছে, কথাটা ভেবে ভিতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। হালকা হেসে নিধি বলল, আমি ভেতর থেকে নিয়ে আসছি। নিধি আশার ঘরে গিয়ে ড্রয়ার খুঁজে ভালো শাড়ি পরা ছবি বের করলো। আশা বিছানায় বসে নিধির এক তো খোঁজাখুঁজি দেখে জিজ্ঞেস করলো, কি করছো আপা, কি খুঁজো? নিধি ছবি হাতে বেরিয়ে যেতে যেতে বলল, পাত্রকে তোর ছবি দিচ্ছি। আশা থমকে গেল এই কথা শুনে। দৌড়ে নিধির পিছনে পিছনে আসতে আসতে বলল, আপা দাঁড়াও, দিও না ছবি আপা। নিধি কানে শোনেনি আশার কথা, ততক্ষণে উঠোনের সামনে চলে এসেছে। আশা থমকে যাওয়া মুখে নিধির অরূপকে ছবি দেওয়া দেখল। আশা হতাশ ভঙ্গিতে দরজার মাথাটা ঠেসে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিধি অরূপের দিকে। ছবি পেয়ে অরূপ নিধির প্রতি কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বলল, থ্যাংক ইউ, আসি এবার, বাই। অরূপ গাড়ির দিকে ছুটছে। নিধি রহমান পাত্রপক্ষকে গাড়িতে তুলে দিয়ে ঘরে আসলো। ঘরে ঢুকে দুজনেই দেখে আশার মুখটা অন্ধকার, থমথমে। নিধি রহমান দুজনেই একে অপরের দিকে তাকায়। অনিরূপের সামনে কয়েকটা মেয়ের ছবি এনে তুলে ধরলো অরূপ। অনিরূপ মেয়েদের ছবিগুলো দেখে ভ্রু কুঁচকে ফেলল। ল্যাপটপের শাটার নামিয়ে অরূপের দিকে চেয়ে বলল, মানে? অরূপ হতাশ শ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, মানেটা হচ্ছে তুমি দ্য গ্রেট অনিরূপ শেখ জয় রিজেক্ট হয়েছে মেয়ে পক্ষের থেকে। আজ মায়ের কাছে কল এসেছে, কনেকে নাকি তুমি কি বলেছ, সেজন্য কনে বিয়ে করবে না বলে মানা করে দিয়েছে। অনিরূপ অরূপের দিকে চেয়ে থাকলো। মনে মনে আশার বাচ্চামো কাণ্ডে জন্য একজোট হাসলো। মেয়েটা কি ভেবেছে অনিরূপ থেকে পার পেয়ে যাবে এত সহজে? সবকিছু এত আশার লাগে আশার কাছে? পুয়োর আশা। অনিরূপ হালকা আওয়াজে বলল, সঙ্গে কি আর কিছু বলেছে? বলেছে তুমি হচ্ছে চূড়ান্ত অবৈধ, সে কোনো অবৈধ ছেলেকে কখনই বিয়ে করবে না। অনিরূপ ভ্রু বাঁকিয়ে তাকালো, তারপর শব্দও করে হেসে ফেললো। এটাও বলেছে? আহা কি বেচারা। অনিরূপ মাথা দুদিকে ঝাঁকিয়ে হতাশ গলায় বলল, আহারে, বড্ড বেচারি সাজলো তোর ভাবি। অনিরূপের কণ্ঠে উপহাস, যেন সে এই সব কিছুতেই ভীষণ মজা পাচ্ছে। অরূপ ভাইয়ের দিকে চেয়ে আছে। সে অবশ্য এতটা অবাক হচ্ছে না, ভাই এমনই তার, এটা সে জানে। সে কেন, পুরো শেখ বাড়ি জানে এটা। অনিরূপ অভদ্র, এক রোখা দুধে ধোয়া তুলসী পাতা নয়। অরূপের হাতে এখনো কনেদের ছবিগুলো। অনিরূপ কিছুক্ষণ মেয়েদের ছবিগুলোর দিকে তাকিয়ে হালকা হেসে ল্যাপটপের শাটার আবারও তুলে নিল। অরূপকে বলল, ছবিগুলো দরকার নেই আর, তোর ভাই ওই অতীত ভদ্র রমণীকে বিয়ে করছে এবং করবে। অরূপ বিস্মিত হলো। অনিরূপের ঠোঁটের হাসি কেমন যেন অন্যরকম দেখাচ্ছে, একদম আলাদা, ভিন্ন। অরূপ ভ্রু বাঁকালো। কি পাকাচ্ছ তুমি তোমার মাথায়, বলো তো ভাইয়া? উল্টা সিধা করতে চাইছো কিছু? অনিরূপ ল্যাপটপের দিকে চেয়ে ধিমে আওয়াজে বলে, আজ থেকে যাওয়া হবে সব উল্টোটাইতে হবে, সিধা থাকার দিন শেষ। শেখ বাড়িতে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। অনিরূপকে শেখ বাড়ির ছেলেকে পাত্রী বিয়ে করবে না বলেছে, অভদ্র বলে গালি দিয়েছে। কথাগুলো ওয়াহিদা রীতিমতো মানতেই পারছে না। ডাইনিং টেবিলে ওয়াহিদা এটা নিয়ে আলাপ করছেন অনিরূপের বাবা উমায়েদের সঙ্গে। উমায়েদ সব শুনে শান্ত স্বরে বললেন, খামোকা মেয়ের উপর রাগ করো না ওয়াহিদা, তোমার ছেলেকে তুমি চেনো, কখনোই ধোয়া তুলসী পাতা ছিল না সে। হয়তো মেয়ের সঙ্গে কোনো অভদ্রতা করেছে, মেয়ে রিজেক্ট করে দিয়েছে। বিয়ের আগে আসল রূপ দেখালে মেয়ে তো রিজেক্ট করবেই, এটাই ন্যাচারাল। ওয়াহিদা উমায়েদের কথায় আরো ক্ষেপে গেলেন। কাটা ঘেয়ে যেন তার নুনে ছিটা পড়ল। ওয়াহিদা বললেন, তুমি শুধু আমার ছেলেদের দোষ দেখো সব সময়। ওমায়েদ, আমি ফ্যাক্ট দেখছি, কার সত্যি দোষ আছে সেটা দেখছি। তুমি এটা নিয়ে ভেজাল করো না, মেয়ে হাতে আরও আছে। আমি কবির সাহেবকে বলে আরও মেয়ের ছবি আনবো। ওয়াহিদা এতক্ষণ রাগারাগি করে হাঁপিয়ে গেছেন। লম্বা শ্বাস ফেলে বললেন, আনো এখন, কি আর করার। অনিরূপ তখন মাত্র খেতে বসেছে। অরূপ এদের কথা এতক্ষণ শুনে ভ্যাবলার মতো তাকিয়েছিল তাদের দিকে। সে এসবের মধ্যে নীরব শ্রোতা স্রেফ। অনিরূপ চেয়ারে বসতেই অরূপ জোরে জোরে বলল, ভাই, মা মেয়ে দেখবে আরো, তোমার জন্য মেয়ের বন্যা বইয়ে দিবে মা বলেছে। অনিরূপ ভ্রু কুচকে ওয়াহিদার দিকে তাকালো। অনিরূপের মন খারাপ ভীষণ।
মনে মনে কথাটা ভেবে ওয়াহিদা অনুরূপকে সামলাতে বললেন, মন খারাপ করিস না অনি, আমার কাছে এর থেকে সুন্দরী মেয়ের ছবি আছে, আমি তোকে দেখাচ্ছি। কার জন্য? তোর জন্য। ওয়াহিদার উত্তর। অনুরূপ খেতে খেতে বেশ স্বাভাবিক গলায় বলল, আমি বিয়ে করলে ওই মেয়েকে বিয়ে করছি মা, মেয়ে দেখুন। আর কিন্তু মেয়ে তো বিয়েতে মানা করলো। অনুরূপ হালকা হেসে মায়ের দিকে তাকালো, মৃদু হেসে বলল, কিন্তু আমি কি ওকে ছাড়ছি? অনিরূপ মিথ্যে বলেনি, সে সত্যিই আশার পিছু ছাড়েনি, বরং জড়িয়ে নিয়েছিল আশাকে নিজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে। আশা বিয়েতে রাজি ছিল না, পুরো ব্যাপারটা অনিরূপের কাছে মারাত্মক অপমানের ছিল। তাই অনিরূপ একটা খেলা খেলল, একটা গেম। রহমান সাহেব গত বছর চড়ার সুদে গ্রামের মোড়লের থেকে প্রায় 30,000 টাকা ধার নিয়েছিল ধানের বীজ কেনার জন্য। সেই 30,000 টাকার সুদ এক বছরে এসে জমেছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। টাকা পরিশোধ করার সময়ের পূর্বেই আজ মোড়ল পুলিশ নিয়ে যখন আসলো রহমান সাহেবের বাড়ি, মাথায় রীতিমতো বাজ পড়ল রহমান সাহেবের। মোড়লের হাত হিসেবের কাগজ, পুলিশের হাতে হ্যান্ডকাফ, সব দেখে রহমান সাহেব হতভম্ব হয়ে গেলেন। প্রতিবাদ করে বললেন, টাকা ফেরত দেওয়ার তো আরো 2 মাস সময় বাকি আছে মোড়ল সাহেব, আমাকে সময় দিন দয়া করে। মোড়ল বিশ্রী হেসে পানের পিক মাটিতে ফেলে নখ দিয়ে দাঁত খুঁচিয়ে বলল, মাইয়ার বিয়া তো দিতে গেছিলা, টাকা না থাকলে বিয়ার সাহস কেমনে করো রহমান? মাইয়ার বিয়া তো ভাইঙা দিলা, এখন ওই বিয়ার টাকা আমারে দাও, বাকি টাকার হিসাবও আজ করবা, না হলে দেখো তো কারে নিয়ে আসছে। মোড়ল পুলিশের দিকে হাসাহাসি মুখ তাকালো। নিধি বাড়ি নেই, পড়াতে গেছে বাচ্চাদের। আশা উঠোনি, এত চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বাইরে আসলো। মোড়ল আর রহমানের মধ্যে তুমুল দ্বন্দ্ব দেখে আশা হতভম্ব, কিছুই বুঝতে পারলো না। প্রথমে এগিয়ে এসে পুলিশকে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে স্যার? পুলিশ এমাদ গা ছাড়া ভাবে হেসে বলল, তোমার আব্বা সুদে টাকা ধার নিয়েছে, টাকা তো ফেরত দিচ্ছেই না, উল্টো মেয়ের বিয়ে দিতে টাকা খরচ করছে। মোড়ল সাহেব তার টাকা চাইছেন এখন, আমি আইনের লোক হিসেবে মোড়লকে সামান্য সাহায্য করেছি শুধু। এমাদ বিশ্রী হেসে আশার দিকে তাকিয়ে বলল। আশা তাজ্জব হয়ে বলল, আইনের লোক হয়ে সুদের টাকা চাইতে এসেছেন আপনি? লজ্জা করে না আপনার? এমাদ কিছু বলার আগেই মোড়ল তেড়ে আসলো আশার দিকে, রেগে হিসিয়ে বলল, ওর লজ্জা কেন করবে? টাকা দেওয়ার আগে তোমার আব্বারে বলা হয় নাই এটা সুদের ধার? বলা হয় নাই যেগাও তোমার আব্বারে? সে তো জেনেই সুদের টাকা নিছে, এখন টাকা ফেরত দিবে, এখন আমাকে লজ্জা খুঁজো বাপ বেটি? মা আস্তানি চলে এখানে। আশা রহমানের দিকে তাকালো। রহমান লজ্জায় মাথা নিচু করে আছেন। মেয়ের বারবার বারণ করা সত্ত্বেও সুদের আশ্রয় নিয়েছিলেন রহমান। মেয়েকে কি বলে এখন থামাবেন? আশা মনে মনে যে তার উপর ব্যথিত হয়েছে সেটা রহমান বুঝলেন। আশা সত্যিই হতাশ হলো ভীষণ। মুসলিম হয়ে সুদের কাজ ধার নেওয়া হারাম, অথচ সেটা তার আপা কত সহজে করে বসে আছে। আশা ভ্রু কুঁচকে ফেলল, রহমানের দিকে দৃষ্টি তাক করে বলল, আব্বা, তুমি আবার সুদের টাকা কেন নিয়েছ? গ্রামে কি আর কেউই ছিল না? সুদ নেওয়া হারাম। আব্বা কতবার বলবো এটা? রহমান লজ্জিত ভঙ্গিতে মেয়ের দিকে চেয়ে বলল, আর কেউ টাকা দিতে চায় না, তাই বাধ্য হয়ে। আশা চোখ বুজে ফেলল অপমানের রাগে। রহমানকে আর কিছু বলার নেই আশার। মোড়ল সাহেব বললেন, বাপ বেটির আলাপ শেষ হইলে আমার টাকা ফেরত দাও, এখন আমি টাকা নিয়ে যাইগা। আশা এগিয়ে এলো 2 কদম, স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কত টাকা বাকি আপনার? মোড়ল হাতের হিসেবের খাতা দেখে বলল, 30,000 দেওয়া হয়েছে, আর 70,000 বাকি। আশা মাথা ঝুঁকালো। এতগুলো টাকা? যতটুকু ধার নিয়েছিল সেগুলো তো দেওয়া শেষ, আর বাকি শুধু সুদের টাকা। আশা পুলিশের দিকে এগোলো, বলল, আমাদের হাতে এখন আমার বিয়ের 50,000 আছে, এগুলো নিন, আমরা বাকি 20 পরে দিব। আমাদের সময় দিন প্লিজ। রহমান সাহেব মেয়ের কথা শুনে অবাক হলেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আশা, এগুলো তোর আম্মুর গহনা বেচার টাকা, এগুলো দিলে তোর বিয়ে কিভাবে দিব আমি? আমাকে সময় দিন মোড়ল সাহেব, আমি সব টাকা দিয়ে দিব। আমাকে মাত্র 7 দিন সময় দিন, দয়া করুন। মোড়ল এসব শুনল না। রহমান সাহেবের আকুতি মিনতি সবটুকু কানে নিল না।
বলা চলে কানে নিতে চায়নি বা সাহস হয়নি। উপরে যে মানুষটা আছে সেই মানুষটার হাতের পুতুল সেজে নাচছে ওরা শুধু। যা বলা হয়েছে, যা দেখানো হয়েছে, সেসব একে একে ঘটছে এই ক্ষেত্রে। এখানে মোড়ল, পুলিশ সবাই এক একজন অভিনেতা। রহমান আর আশা রিয়েলিটি শো এর এক একটা ক্যারেক্টার শুধুমাত্র। মোড়ল এবার সরাসরি পুলিশকে বলল, আপনি ওরে হ্যান্ডকাপ পরাইবেন নাকি আমি আমার কাজ হাসিল করব? ইমাদ রহমান সাহেবের হাতে হ্যান্ডকাফ পরাতে গেলে আশা চিৎকার করে বলে, সুদের টাকার উপর আইনের কোনো সাজা নেই। আপনি আমার আব্বাকে হ্যান্ডকাপ কোন আইনের ভিত্তিতে পড়াবেন? ইমাদ কিছু বলার আগেই মোড়ল বলল, মোরলের আইনের ভিত্তিতে পরাইব। আইন নাই তো কি হইল, বানানো যাইব না? যাইব তো, আমরা বানাই নিমু, তুমি চিন্তা কইরো না আশামা। আশা ফ্যালফ্যাল চোখে নিজের বাবার হাতে হ্যান্ডকাফ পরাতে দেখে। মোড়লের পাঞ্জাবির পকেটে একটা ছোট্ট মাইক্রোফোনে অনিরূপ সবার কথোপকথন শোনে, বুঝে আর হাসে। আশা তার পোহর আশা। অতঃপর আশার শত চেষ্টার পরও রহমান সাহেবকে তুলে নিয়ে যায় পুলিশ। রহমান সাহেব সদরের থানাতে যাবেন। আশা তাই তড়িঘড়ি করে ঘরে ঢুকে বোরকা পরিয়ে চাবি নিয়ে ঘর তালা দিয়ে বাইরে আসে। আশা শহরে যাবে, আইনের অপরাধের একটা বিহিত করা লাগবে। এভাবে অন্যায়ভাবে রহমান সাহেবকে জেলে পাঠাতে পারে না কোনো আইন। আশা চাবি পাশের বাড়িতে দিয়ে আসে নিধির জন্য। নিধি এলে বলে দিতে বলে আজকের ঘটনার কথা। সবকিছু সামলে আশা তারপর একটা সিএনজি ভাড়া করে সদরের দিকে এগোয়। আশা থানার বেঞ্চে থতমত খেয়ে বসে আছে, মাথাটা ভনভন করছে ভীষণ। নিধি বারবার বাড়ি থেকে কল দিচ্ছে, অস্থির হয়ে আছে নিধি। দুই বোন একা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে বুঝতে পারছে না। টাকা না দিলে এরা ছাড়বে না রহমান সাহেবকে। সুদের টাকার হিসাব লুকিয়ে ফেলা হয়েছে, এখন হিসাবের খাতায় যোগ হয়েছে। রহমান ধার হিসেবে এই 1 লক্ষ টাকাই নিয়েছিলেন। কি বিশ্রী হিসেব, কি নোংরা খেলা! কত সুন্দর নিরপরাধ মানুষটাকে অপরাধের কাঠগড়ায় ঝুলিয়ে ফেলা হলো। আশার হাতে ফোন। শেষবার নিধির সঙ্গে কথা হয়েছে। নিধি সাফ সাফ বলে দিয়েছে কেস করার কথা, উকিল ভাড়া করার কথা। কিন্তু আশা জানে এসব কিছুই বৃথা। উকিল সে রহমানের মতো গরিব একটা পরিবারের কেস কেন লড়বে? কেস আদালতে লড়তেও প্রচুর টাকা চাই। অত টাকা দিয়ে কেস লড়ে আদৌ সফলতার হার খুব কম। তাছাড়া আশা কোথা থেকে পাবে এত টাকা? আশার কোনো উপায় দেখছে না। বাড়ি থেকে আসার সময় নিজের বিয়ের জন্য জমানো টাকা ব্যাগে করে এনেছিল। আরও 20,000 টাকা জোগাড়ের জন্য এনেছিল নিজের গলার চেন। এটা এখন বিক্রি করতে হবে। আশা তখন থানা থেকে বের হচ্ছিল। মাঝপথে ইমাদ চা খেতে খেতে আশার সামনে এসে দাঁড়ালো। আশা এমাদকে দেখে ভ্রু বাঁকিয়ে চাইল। এমাদ বিশ্রী ভঙ্গিতে আশাকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে তাকায়। আশা আচমকা পথ আটকানোতে বিরক্ত হয়, তবুও পুলিশের লোক দেখে ভদ্রতা বজায় রেখে বলে, কিছু বলবেন? ইমাদ এক হাতে আশার হাত ধরার জন্য হাত বাড়ায়। আশা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। ইমাদ হালকা হেসে বলল, টাকা দরকার, ম্যানেজ হয়ে যাবে শুধু। আশার সরাসরি প্রশ্ন। ইমাদ আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে নোংরা হেসে বলল, আমার কটেজ সামনেই, 1 রাত কটেজে দেখা করো, টাকার হিসাব মিলে যাবে। আশার রাগে অপমানে গা রিড়ি করে উঠল। শক্ত এক থাপ্পড় বসাতে ইচ্ছে হলো পুলিশ রূপী জানোয়ারটার ইমাদের গালে, কিন্তু আশা হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজেকে আটকালো। পুলিশকে চর মারা মানে রহমান সাহেবের কেস আরও জটিল করে ফেলা। আশা বুদ্ধিমান, সেটা কখনো করবে না। আশা নিজের রাগ সংবরণ করে। মুখ অপমানে আরও লাল হয়ে গেল। আশা শান্ত থাকার চেষ্টা করে হাফ ছাড়ে, কঠোর কণ্ঠে বলে দেয়, আপনার প্রস্তাব আমার লাগবে না, টাকা আমি জোগাড় করে নিতে পারবো। আশা কথাটা বলে দ্রুত টাকার ব্যাগ হাতে বেরিয়ে যায় থানা থেকে। আশা থানা থেকে বেরিয়ে যেতেই একজন কনস্টেবল সবার থেকে লুকিয়ে অনিরূপকে কল লাগায়। স্যার, ম্যাম বোধহয় আজ টাকা জোগাড় করে ফেলবেন। কি হবে এতগুলো টাকা? ওনার বিয়ের জন্য জমানো টাকা আর চেন বিক্রি করবেন। অনিরূপ কিছুক্ষণ চুপ থাকে, তারপর হালকা হাসলো। মেয়েটার মধ্যে দম আছে বলতে হবে। ভাঙবে তবু মোচকাবে না। বিয়ের টাকা দিয়ে অনুরূপের হক মারতে চাইছে। অনুরূপের জাঁকজমক করে বউ ঘরে তোলার ইচ্ছাকে দমন করতে চাইছে। রুড আশা।
কিন্তু অনিরূপকে বিয়ের টাকা আশা কেন খরচ করবে? আশা সেটা করলে দ্য গ্রেট অনিরূপের গায়ে লাগবে না ব্যাপারটা? অবশ্যই লাগবে। অনিরূপ তাই হালকা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, টাকা ছিনতাই করাও। ছিনতাই? হ্যাঁ। এতগুলো টাকা হারিয়ে গেলে ম্যাম মূর্ছা যাবেন স্যার। হারাবে না টাকা, ম্যামের হাজবেন্ডের কাছে টাকা জমা থাকবে, সময় হলে পেয়েও যাবে। এখন যা বলে দিয়েছি করো। ঠিক আছে স্যার, আমি লোক লাগাচ্ছি। অনিরূপ কল কাটতে গেলে কনস্টেবল হঠাৎ কিছু একটা বলার জন্য উসখুস করে ওঠে। স্যার একটা কথা বলবো। কি? স্যার ইমাদ স্যার। কনস্টেবল থামে, সতর্ক দৃষ্টিতে আশপাশ একবার দেখে তারপর মোবাইল আবার কানে রেখে ফিসফিস করে বলে, ইমাদ স্যার ম্যামকে কুইঙ্গিত দিয়েছেন আজ। সঙ্গে সঙ্গে অনিরূপের হাসি হাসি মুখ বদলে যায়, ভ্রু কুঁচকে যায়, হাতের ফাইল টেবিলে রেখে সম্পূর্ণ মনোযোগ দেয় ফোনে। তীর্যক কণ্ঠে জিজ্ঞেস করে, কি ইঙ্গিত দিয়েছে? কনস্টেবল লাল দিয়ে গলা ভেজানোর চেষ্টা করে। অনিরূপকে বলা উচিত হবে, এরপর যদি কোনোই ধ্বংসলীলা চলে। অনিরূপের রাগ সম্বন্ধে কে না জানে। বলো কি বলেছে? অনিরূপ আবারও ব্যস্ত গলায় জিজ্ঞেস করে। কনস্টেবল থামে, শুকনো গলায় বলে, ম্যামের টাকা তিনি দিবেন যদি ম্যাম এক রাত। কনস্টেবলের আর কিচ্ছু বলার লাগলো না। অনিরূপ টেবিলে জোরে এক থাবা দিয়ে উঠে দাঁড়ায়। রাগে কপালের নীল রগ ফুলে উঠেছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তারই পোষা কুকুর কিভাবে নিজের মালিকের দিকে হাত বাড়াচ্ছে। অনিরূপ নিজের রাগ দমিয়ে রাখে, জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে। তারপর চোখ মুখ লাল করে অনিরূপ শুধু এটুকুই বলল, ইমাদ যেন কখন থানা থেকে বেরোয়। আশার হাতে টাকার ব্যাগটা শক্ত করে ধরে রাখা। এই মুহূর্তে একটা পরিচিত সোনার দোকানে থেকে করা চেইন বিক্রি করে সবে 15,000 টাকা ফেরত পেয়েছে। বাকি থাকে আরো 5,000, সেটুকুও এখনো জোগাড় হয়নি। চোখে মুখে অন্ধকার দেখছে আশা। কি করবে, কোথা থেকে জোগাড় করবে টাকাগুলো? ভেবেছে নিধিকে জিজ্ঞেস করবে। পরপর মনে হলো নিধির কাছে যেটুকু টাকা জমেছিল সেটা সে দিন পাত্রপক্ষে আসায় তাদের আপ্যায়নে খরচ করে ফেলা হয়েছে। হঠাৎ করে মনে মনে আশা অযথায় চূড়ান্ত বিরক্ত হলো অনিরূপের উপর। ওই অভদ্র লোকটা যেদিন থেকে আশার জীবনে এসেছে সেদিন থেকেই যেন দুর্ঘটনা আশার জীবন থেকে যাচ্ছেই না। অভিশাপ হয়ে এসেছিল সে আশার এই সাধারণ সরল জীবনে। আশা ঠিক সঠিক ভেবেছিল, হয়তো সেদিন আশা বোঝেনি। তার মনে মনে বিরক্ত রাগ নিয়ে যে অনিরূপকে অভিশাপ বলে আখ্যায়িত করেছিল, বাস্তবে সত্যি সত্যি সে একটা কাল অভিশাপ হয়ে এসেছিল আশার জীবনে। অনিরূপ বলে না আশাকে পুয়ার আশা। জীবন গল্পে আশাকে যতটা প্রতিবাদী করেছে, কঠোর নারী বানিয়েছে, বাস্তবতার এক পর্যায়ে সেই একই আশা অনিরূপের ভাষ্যমতে সত্যিকারের পুয়ার আশা বানিয়ে ফেলবে। সেটা কেই বা জানতো? কেউই না। তেমন গল্পের আশাও জানেনি। আশা মনে মনে জীবনের মোড় সম্পর্কে ভাবতে ভাবতে ফুটপাত ধরেই হাঁটছিল। টাকার ব্যাগ এখনো হাতে শক্ত করে চেপে থাকা। মনে মনে কিছুটা ভয়ে আছে আশা। মেয়ে মানুষ, এতগুলো টাকা নিয়ে রাস্তায় বেরিয়েছে, কখন কোনো অঘটন ঘটে যায় বলা মুশকিল। আশা আশপাশ দেখে, এই গলিটা পেরিয়ে একটু হাঁটলেই থানা মিলবে। আশা তাই দ্রুত হাঁটা ধরে। কোনো মতে নীরব এই গলিটুকু পার করলেই বাঁচা। গলির মুখটা পেরোনোর আগেই হঠাৎ আশার সামনে 3টা মোটর বাইক এসেই ঘিরে ধরে। আশার পথ রোধ করে দাঁড়ায় মোটর বাইক দিয়ে। আশার মুখটা সঙ্গে সঙ্গেই ফ্যাকাশে হয়ে যায়। টাকার ব্যাগটা বোরকার ওড়নার নিচে লুকিয়ে মোটর বাইক পাশ কাটিয়ে যেতে চাইলে একটা হেলমেট পরা ছেড়ে মোটর বাইক থেকে নেমে আশার পথ আটকিয়ে দাঁড়ায়। আশা থমকে যায়। এমন পরিস্থিতিতে আশা কখনো পড়েনি, তাই জানে না সে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। আশা নিজের ভিতরের ভয়টুকু সেই ছেলেগুলোর সামনে প্রকাশ করতে চায়নি, তাই কণ্ঠে যথাযথ সাহস ঢেলে কঠোর কণ্ঠে বলে, এসব কি হচ্ছে? পথ ছাড়ুন আমার, আমি কিন্তু লোক ডাকবো। একটা হেলমেট পরা ছেলে আশাকে আপাদমস্তক দেখে ক্রুর হেসে বলল, লোক ডাকবে? ডাকো, বাঁচাও বাঁচাও বলো। হিরোইন, এটা বাংলা সিনেমা নয় যে ডাকলেই তোমার নায়ক চলে আসবে। এটা বাস্তব, অ্যান্ড বাস্তবে আমরাই নায়ক। আর কোনো নায়ক আসবে না আমাদের রুখতে। ভালো ভালো বলছি, সাথে যা যা আছে চুপচাপ দাও। আমি গায়ে হাত তুলতে চাই না, কিন্তু যদি উল্টোপাল্টা করেন। কথাটা বলে আশার দিকে দুকদম এগিয়ে আসে হেলমেটধারী ছেলেটা। আশা ভয়ে নিজের বোরকা চেপে ধরে ছেলেটার দিকে শক্ত মুখে চায়। মুখ দেখা যাচ্ছে না এদের কারোরই, সবার মুখে কালো হেলমেট পরা। আশা মনে মনে পালানোর পথ খুঁজছে।
একটা লম্বা উঁচু ছেলে আশার কাছে ঘনিষ্ঠ হয়ে ফিসফিস করে বলল, আপনারে গা বোরকার আড়ালে কেমন আন্দাজ করেই লোক দাঁড়িয়ে যাচ্ছে। স্যার, এটা কি দেখেন? সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেকটা ছেলে ওই ছেলেটার হেলমেট নিজের হাতের ছুরি ঘষে ছেলেটার আশা থেকে চোখ সরিয়ে ওই ছেলেটার দিকে রাগ নিয়ে তাকায়। দুটো ছেলের চোখে চোখে কথা হয়, একজন অপরজনকে চোখের ইশারায় শাসায়। এদের এসব কিছু আশার আবছা লাগছে ভীষণ। স্যার? কি স্যার? দুটো ছেলে চোখে চোখে সাবধান বাণী সময়টা আশা কাজে লাগায়। টাকার ব্যাগ শক্ত করে চেপে এক দৌড়ে ছেলেদের মাঝখানে কোনো হয়ে দিয়ে বেরিয়ে ছুটতে গেলেও একটা ছেলে সঙ্গে সঙ্গে আশার বোরকার ওড়না টেনে ধরে আশার মুখে রুমাল চেপে ধরে। আশা কিছু সময় ধস্তাধস্তি করে একটা পর্যায়ে জ্ঞান হারিয়ে ছেলেটার গায়ে লুটিয়ে পড়ে। ছেলেগুলো আশাকে মাটিতে আর গোছিয়ে শুয়ে টাকার ব্যাগটা আশার ওড়নার নিচ থেকে হাতে নেয়। তারপর কল লাগায় কাউকে। স্যার, টাকা পাইছি। ওর অবস্থা কি? ম্যাম বেহুশ হয়ে গেছে। হাসপাতালে আনো, আমি হাসপাতালে আছি। ওকে স্যার। স্যার, টাকাগুলো? নজর দিবেন ওই টাকায়, যত হাজার আছে পুরোপুরি আমার কাছে জমা চাই। ওকে স্যার। স্যার, ম্যামকে কি মোটর বাইকে? আমি গাড়ি পাঠাচ্ছি। কল কেটে ছেলেগুলো একে অপরের মুখের দিকে চায়। এই বোরখা ওয়ালের মধ্যে দ্য গ্রেট অনিরূপ কি এমন দেখেছে কে জানে। তবে মেয়েটার মুখটুকু দেখা যাচ্ছে, শ্যামলা করণে, ছিমছাম চেহারা। শরীরে মেদ হয়তো তেমন নেই, অতটা সুন্দর না হলেও চেহারায় কেমন যেন আকর্ষণ আছে একটা। ছেলেগুলো একে অপরের মুখের দিকে চায়। একটা ছেলে তো বলেই ফেললো, কে খাবি ওকে? সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে আরেকটা ছেলে রেগে বলে, মরার শখ নেই আমার, মাইয়া আরো আছে। সারের মালে হাত দিলে জাহান্নাম হয়ে যাবে জিন্দিগি। তোর নজর শুধরা, মনে নেই আগের কথাগুলো? আগের কথাটা মাথায় আসতে ছেলেটা শুধরে গেল। ফাঁকা ঢোক গিলে আশার দিকে একবার চেয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। হাসপাতালের একটা বেডে বেহুশ হয়ে পড়ে আছে আশা। আশার হাতের পালস ভ্রু কুচকে ভীষণ মনোযোগ দিয়ে দেখছে একটা লম্বা চওড়া পুরুষ। পালস কিছুটা ধীরে চলছে, কিন্তু আশঙ্কা নেই, যেমন ভেবেছে তেমনটাই হচ্ছে। ডাক্তার আশার অসুস্থ মুখের দিকে চেয়ে রইল কিছু সময়। সেভাবে গাঢ় চোখে চেয়ে পাশে থাকা নার্সকে বলল, জ্ঞান ফিরবে আর কিছু সময়ের মধ্যেই। পাগলামি করলে আমাকে সঙ্গে সঙ্গে ডাকবে। জি স্যার। ডাক্তার বেরিয়ে গেল। কথা মতো আশার জ্ঞান ফিরল 10 মিনিটের মধ্যে। আশা চোখ খুলল ভীষণ কষ্টে, সারা গা অবশ লাগছে, মাথাটা ঝিম ধরে আছে। মনে হচ্ছে আশা কোনো নেশা খেয়ে পড়ে আছে বেডে। আশা প্রথমে হাঁ করে সিলিংয়ের দিকে কিছু সময় চেয়ে থাকলো। কিছু বোধ হচ্ছে না আপাতত ওর, যেন একটা ঘোরে আছে। কিছু সময় পর সমস্ত নার্ভ কাজ করা শুরু করলো আশার। আপনা আপনি আশা চমকে শোয়া থেকে উঠতে লাগলো, উঠে বসলো। বেডের চারপাশে পাগলের মতো হাতড়ে দেখে বিড়বিড় করে বলতে লাগলো, টাকা? আমার টাকা? আমার টাকা কোথায়? আশা রীতিমতো পাগলের মতো নিজের আশেপাশে টাকা খুঁজছে। নার্স আশাকে পাগলামি করতে দেখে দৌড়ে এসে আশাকে ধরলো দু হাতে। আশা নার্সকে জিজ্ঞেস করলো, আপনি আমার টাকার ব্যাগ দেখেছেন? একটা কালো রঙের ব্যাগ। আমার আব্বার টাকা ওগুলো, আব্বা জেলে। আমার টাকা। নার্স আশাকে বেডে শোয়ানোর চেষ্টা করে বলল, ম্যাম, আপনি এখানে কোনো টাকা নিয়ে আসেননি, আপনি বেহুশ অবস্থায় এখানে এসেছেন। আশা থমকে যায়। তার সাথে কোনো টাকা ছিল না? তাহলে ওই ছেলেগুলো? আশার টাকা ছিনতাই হয়ে গেছে? অতগুলো টাকা? আশা পাথরের মতো নার্সের দিকে চেয়ে রইল কিছু সময়। তারপর দুর্বল গলায় জিজ্ঞেস করলো, আমাকে এখানে কে এনেছে? নার্স তাকে শিখাইয়ে দেওয়া বলিয়া ওড়ালো, আমাদের ডিরেক্টর স্যার, উনি রাস্তায় আপনাকে বেহুশ দেখে এখানে নিয়ে এসেছেন, উনি আজ আপনার চিকিৎসা করেছেন। আশা চুপচাপ বেডে হেলান দিয়ে বসে রইল। কি বলবে বুঝতে পারছে না। ওই টাকাগুলো আশার সম্বল ছিল, এখন মরে গেলেও আশার অকাত নেই এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করার। 70,000 টাকা জোগাড় করা মুখের কথা না। আশা কোথায় চাপে? বাড়িও বিক্রি করতে পারবে না, কারণ বাড়ি একা রহমান সাহেবের না, আশাদের চাচার অংশ আছে বাড়িতে। চাচা কিছুতেই বাড়ি বিক্রি করতে দিবে না। কি করবে আশা? আশা আশপাশ খুঁজে নিজের মোবাইল খুঁজলো, সেটাও পেল না।
মোবাইলও নিয়ে গিয়েছে ওই হারামজাদাগুলো। রাগে আশার গা রিরি করছে, শুধু ইচ্ছে করছে হাসপাতালে সব কিছু ভেঙে তছনছ করে ফেলতে। নার্স কিছু সময় শান্ত আশাকে দেখলো, তারপর নরম গলায় বলল, আপনার খাবার রাখা আছে, খেয়ে নেবেন। খেয়ে ওষুধ নিতে হবে আপনার। আশা দূরে টেবিলের উপর ঢেকে রাখা খিচুড়ির প্লেট দেখে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। তারপর নার্সের দিকে চেয়ে দুর্বল গলায় বলল, আমি আপনাদের ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে চাই, যে আমাকে এখানে এনেছে। আমি ডাকছি স্যারকে। নার্স চলে গেল। আশা বেডে হেলান দিয়ে চুপচাপ সামনে তাকিয়ে রইল। চোখগুলো তার শান্ত নদীর মতো স্থির, টলটলে। একটু পর কেবিনের দরজায় টোকা পড়ল, একটা দুটো, তারপর শেষ টোকা। আশা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে গায়ের হেজাব ঠিক করে বলল, আসুন। একজন সাদা অ্যাফ্রন পরা ডাক্তার ভিতরে ঢুকলো। আশার সামনে থেকে নজর সরিয়ে লোকটার দিকে তাকালো। মুহূর্তে চমকে গেল ও। লোকটাকে চেনে আশা। ওর চোখ দুটো বিষয়ে মোটা মোটা হয়ে গেল। নিজের অজান্তে বিড়বিড় করলো, অনিরূপ। অনিরূপ ক্রুর হাসলো। এগিয়ে এসে আশার পাশে চেয়ারে বসে অবাক বিস্মিত আশাকে চোখ ভরে দেখতে থাকলো। আশা ফাঁকা ঢোক গিলে শুষ্ক ঠোক জোড়া দিয়ে ভিজে দুর্বল গলায় বলল, আপনি আপনি আমাকে এখানে। অনিরূপ হালকা হাসলো। চেয়ারে হেলান দিয়ে পা দুটো আরাম করে চড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ আমি এনেছি। তুমি বেহুশ পড়েছিল রাস্তায়। আশা শুনে তারপর হঠাৎ অনিরূপের দিকে চেয়ে একটা ছোট্ট হোপ পেয়ে বসে ও। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, আপনি আমার পাশে কোনো টাকার ব্যাগ দেখেছেন? একটা কালো রঙের ব্যাগ। অনিরূপ কিছু সময় আশার চোখে মুখে লেগে থাকা খুশির দিকে চেয়ে থাকে। আশা কতটা উচ্ছ্বাস নিয়ে অনুরূপের দিকে চেয়ে আছে। অনুরূপ কিছু সময় আশার দিকে চেয়ে তারপর নজর লুকিয়ে জবাব দেয়, না দেখিনি। আশা খুশি খুশি মুখে আবারও আধার নেমে আসে। অনুরূপ সবকিছুই দেখে। আশা আবারও চুপচাপ বসে থাকে। অনুরূপ আশাকে কিছুক্ষণ দেখে নিজেই কথা তোলে, আমাদের আবার দেখা হলো, হোক বিচ্ছিরি ভাবে, বাট দেখা তো হলো। আশা স্থির চোখে সামনে চেয়ে ম্লান গলায় জবাব দিল, আমি চাইনি। আমি জানি তুমি চাওনি, বাট দেখা হচ্ছে সেটা স্বীকার করতে হবে। আশা জবাব দিল না। অনুরূপ কিছু সময় আশার দিকে চেয়ে রইল। তারপর এক সময় প্রশ্ন করল, আমার শহরে হঠাৎ কেন এলে? ছেড়ে তো এসেছিলাম তোমাকে, তোমার এই অজপাড়া গায়ে। অনুরূপ মিথ্যা বলল কি অবলীলায়। আশা থামে, দীর্ঘশ্বাস ফেলে আবারও চুপ হয়ে যায়। উত্তর দিল না। অনুরূপ ধৈর্য ধরে, সময় দিল আশাকে। সে জানে আশা যে সময়টা পার করছে সেটা টাফ একটা সময়। আশা অনেকটা সময় পর ধীর গলায় বলতে শুরু করে, রহমান সাহেবকে জেল যাওয়ার কাহিনী, মোড়লের অন্যায়ভাবে মামলা সাজানো, নিজের বিয়ের টাকা, চেইন বিক্রি, সব টাকা ছিনতাই হওয়া। পুরো ঘটনা আশা ধারাবাহিক বলে। এগুলো আশা অনিরূপকে কেন বলল? হয়তো আশা নিজের জানে না, হয়তো আশা মনের মধ্যে অপরাধবোধ, আত্মগ্লানি দূর করতে চেয়েছিল, হয়তো আশা ভেবেছিল টাকাগুলো ছিনতাই হওয়ার পেছনে ওর নিজের দায়িত্বহীনতাই দায়ী। আশা সব বলে কিছুটা সময় থামে, তারপর অনিরূপের দিকে চেয়ে ম্লান গলায় বলল, এতগুলো টাকা আমি হারিয়ে ফেললাম। এখন আমার দায়িত্বহীনতার মাসুল আব্বাকে দিতে হবে। ওরা জেল থেকে ছাড়বে না আব্বাকে। কি করব আমি, কি করব? আশা কথাটা বলে দু হাতে নিজের মুখ শক্ত করে চেপে জোরে জোরে শ্বাস ছাড়তে থাকে। আশা কাঁদতে চাচ্ছে না, অথচ নিজেকে শান্তও রাখতে পারছে না। অনিরূপ আশার দিকে চেয়ে রইল। কনস্টেবলের কথা ঠিকই, আশা সত্যি সত্যি একদম ভেঙে পড়েছে। নিজেকে শান্ত করে রাখার অসম্ভব চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে অস্থির হয়ে যাচ্ছে। অনিরূপ আশার অস্থিরতা বাজ পাখির ন্যায় সূক্ষ্ম নজরে দেখে, তারপর বেশ সময় নিয়ে বলে ওঠে, আমি তোমাকে সাহায্য করবো আশা। দু হাতে মুখ চেপে বসেছিল আশা, ফিনফিনে শরীর কাঁপছে থেমে থেমে। অনিরূপের কথা শুনে মাথা তুলে টলটলে চোখে অনিরূপের দিকে চাইল। অনিরূপের ঠোঁটে তীর্যক হাসি, চোখে শকুনি নজর। আশা কিছুটা থমকে যায়, থেমে থেমে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে সাহায্য করবেন? অনিরূপ ক্রূর হেসে আশাকে দেখে। আশার চোখে মুখে স্বল্প হলেও উচ্ছ্বাস লেগে গেছে। অনিরূপ আশার দিকে ঝুঁকে আসে। আশা স্থির চোখে অনিরূপের ঠিক চোখের দিকে চেয়ে আছে। অনিরূপের চোখ নীলাপ, ওই চোখের মনি ভীষণ অন্যরকম। ওই চোখে চেয়ে জানতে চায় অনিরূপ কি বলতে চাইছে। অনিরূপ আশার ঠোঁটের দিকে চেয়ে হোয়াস্কি
আওয়াজে শোধালো, 70,000 টাকা দরকার তোমার, আমি সবটুকুই দিব, তার বদলে। বদলে? আশার ভ্রু বাঁকিয়ে পাল্টা প্রশ্ন। অনিরূপ আশার ঠোঁটে নেশালো চোখে রেখে মিষ্টি গলায় বলল, বিয়ে করতে চাই তোমায়। দ্য গ্রেট অনিরূপ শেখ জয়ের বউ হবে তার বদলে, সিম্পল। আশা কিছুক্ষণ অনিরূপের দিকে চেয়ে থাকে। পরপর দুটো ব্যাপারটা মাথায় ঢুকে বিদ্যুতের গতিতে আশা চূড়ান্ত রেগে অনিরূপের বুকে ধাক্কা দিয়ে তাকে নিজের থেকে সরিয়ে ফেলে। আশার হঠাৎ ধাক্কায় অনিরূপের অ্যাপ্রনের বোতাম খুলে নিচে পড়ে যায় একটা। অনিরূপ মাটিতে পড়ে থাকা বোতামটির দিকে চেয়ে হালকা হেসে আশার দিকে চায়। তার চোখে মুখে আত্মবিশ্বাস। আশা রাজি হবে সেটা যেন সে আগে থেকেই জানে। আশা এখন রাগ করছে, সেসব নস্যি লাগছে অনিরূপের কাছে। আশা অনিরূপের অমন হাসি হাসি মুখ সহ্য করতে পারছে না। রাগে কাঁপতে কাঁপতে বলল, আমাকে 70,000 টাকায় কিনতে চাইছেন আপনি? আর কত নিচে নামবেন আপনি বলুন? অনিরূপ আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসলো। ভীষণ ধৈর্য নিয়ে আশার দিকে তাকালো, যেন সে জানে আশা রাজি না হয়ে যাবেই বা কোথায়। অনিরূপ হালকা হেসে বলল, কিনতে চাইছে? বলো বিয়ে করতে চাইছে। আশার রাগে রীতিমতো অন্ধ। হাতের স্যালাইনের নথ খোলের চেষ্টা করতে করতে বলল, অনেক করেছেন আমার জন্য, এখন বিয়ে করে আমার লাইফ আর জাহান্নাম বানানোর কোনো দরকার নেই, থ্যাংক ইউ। আশা অদক্ষ হাতে স্যালাইন খোলার চেষ্টা করছে, যার ফলে হাত থেকে রক্ত পড়তে শুরু করলো। আশার হাতে রক্ত দেখে অনিরূপ চমকে উঠে দৌড়ে এগিয়ে এসে আশার হাত চেপে ধরলো। তারপর ধীরে হাতে যত্ন নিয়ে স্যালাইন খুলতে দিল। আশা এই সময়টাই রেগে অন্য পাশে চেয়েছিল, একবারও অনিরূপের দিকে ফিরেও যায়নি। ঘেন্না হচ্ছে এই অমানুষটাকে দেখতে। অনিরূপ স্যালাইন খুলে অপেক্ষা করলো। আশা বেড থেকে দুর্বলভাবে উঠে দাঁড়ালো, গায়ে এখন অনেকটাই বল পাচ্ছে। আশা অনিরূপের দিকে চেয়ে তেজি কণ্ঠে বলল, এই যে ছেড়ে যাচ্ছি, এই জীবনে যেন আপনার মুখটাও আর না দেখি, এইটুকু দয়া আমার উপর দেখালেই আমি খুশি হব। আশা কথাটা বলে বেরিয়ে যেতে চায় হাসপাতাল থেকে। হঠাৎ পেছন থেকে অনিরূপ ভ্রু কুঁচকে বলে বসে, হাসপাতালে বিল মিটিয়ে তারপর যেও। আশা চমকে পিছনে অনিরূপের দিকে চায়। অনিরূপের ঠোঁটে সাধারণ হাসি, যেন সে হাসছে আশার অসহায়ত্ব বোধের ওপর, আশার দুর্ভাগ্যের ওপর। আশা থামে, ফাঁকা ঢোক গিলে জিজ্ঞেস করলো, বিল কত এসেছে? অনিরূপ গা ছাড়া ভাবে বলল, রিসেপশন থেকে জেনে নিও, আমার পেশেন্ট আছে। তোমার পেছনে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, আসে আমি। অনিরূপ আশাকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। কথায় আছে না, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। হয়তো আশা জানেই না সে নিজে থেকে নয়, বরং দ্য গ্রেট অনিরূপের ষড়যন্ত্রে কাদায় পিছলে পড়েছে। আশা চুপ থাকলো কিছু সময়, কিছু বলল না। তারপর দীর্ঘশ্বাস ফেলে রিসেপশনের দিকে হাঁটা ধরলো। রিসেপশনে গিয়ে শুনে 4 ঘন্টার বিল এসেছে 7,000 টাকা। এই কথা শুনে আশা রীতিমতো হম্বিতম্বি শুরু করলো। এইটুকু সময় এতটা বিল, অরাজকতা হচ্ছে। আশা রিসেপশনের মেয়েটাকে জিজ্ঞেস করলো, এত বিল কেন আসবে? আপনার হাসপাতাল চালান নাকি ডাকাতি করেন? এটা ভিআইপি হাসপাতাল ম্যাম, এটুকু আসবেই। আশা আর কথা বাড়ালো না। এত টাকা দেওয়ার সাধ্য তার এখন একটুও নেই, হাতে 1 পয়সাও নেই। দেবে কিভাবে 7,000 টাকা? আশা থামলো, জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি একটা কল করতে চাইছি। রিসেপশনিস্ট আশার দিকে তাকালো। স্যারের জন্য এই মিষ্টি মেয়েটাকে এত দুর্দর্শ পোহাতে হচ্ছে। ওর মায়া হচ্ছে এখন আশার উপরে। রিসেপশনিস্ট নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, কথা বলুন, আমার ফোনে বেশি ব্যালেন্স নাই, অল্প সময় কথা বলতে পারবেন। আশা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। হাসার চেষ্টা করে মেয়ের থেকে ফোন নিয়ে সোফায় বসলো। প্রথম কলটাই নিধিকে করলো। অপাধে নিধি কল ধরলে আশা বলল, আপা আমি আশা বলছি। আশা, আশা, তোকে আমি কতবার কল করেছি, তোর ফোন কোথায়? বারবার বন্ধ দেখাচ্ছে কেন? তুই কি ঠিক আছিস তো আশা? আব্বাকে বোধহয় বাঁচাতে পারবো না আপা। মানে ওরা আব্বাকে আঘাত করেছে? টাকা জোগাড় হয়েছে আশা? না আমি পারিনি আপা। হাঁপাতে হাঁপাতে বলল আশা। নিধির মনে হলো দিলটা কেউ কামড়ে ধরলো। আতঙ্ক নিয়ে বলল, মানে
তুই তো বললি তোর কাছে সব টাকা আছে, এখন টাকা কোথায়? চিন্তাই হয়ে গেছে। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলিয়ে জবাব দিল আশা। কি? ছি, নিধি চুপ হয়ে যা। নিধি চুপ হয়ে যায়। আশা থামে, গলাটা জ্বলছে আশার, কথা বলতে পারছে না, পানি পিপাসা পাচ্ছে বড্ড। আশা থেমে থেমে বলল, আপা, বাড়িটা বিক্রি করা যায় না কোনোভাবে? তুমি একবার কথা বলবে চাচার সাথে। চাচাকে কল করেছিলাম আমি, পুরো কথা না শুনে গা লাগালো না, ফোন কেটে দিয়েছে। আশা কি বলবে? শরীরের সঙ্গে মনটাও এবার একদম দুর্বল হয়ে আছে। আশার কথার মধ্যে নিধি বলল, আমার হাতে আর কিছুই নেই আশা, আবার জামিন করার জন্য অনেক টাকার প্রয়োজন, কমপক্ষে 50,000। ওগুলো তো তুই হারিয়ে ফেললি। আশা কিচ্ছু বলল না, ধিমে আওয়াজে বলল, আমি দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। আমার জন্য একটু দোয়া করিও আপা, আল্লাহ যেন আমাকে সঠিক পথ দেখায়। আশা কল কাটে। রিসেপশনিস্ট মেয়েকে তার ফোন দিয়ে সোফায় বসে থাকে চুপচাপ, কিছু একটা ভাবছে, গভীর কোনো সিদ্ধান্ত নিচ্ছে। মুখটা দু হাতে চেপে মাথা নিচু করে আছে। আশেপাশের লোকেরা যে আসছে আশার দিকে একবার হলেও চোখ পড়ছে। মেয়েটা কি, কিসের এত দুঃখ তার? আশা এলোমেলো আজ, পুরোপুরিভাবে অবিন্যস্ত করে ছড়িয়েছে অনিরূপ ওকে। অনিরূপ কম্পিউটারের সামনে বসে আশাকে দেখে চলেছে। মেয়েটা হারবে না জানে অনিরূপ, কিন্তু অনিরূপ চায় আশা হেরে যাক। আশা হারলেই অনিরূপের জিত। এই হার জিতের খেলায় অনিরূপ বুঝলো না কতটা ঠিক, কতটা বিশ্রীভাবে সে আশাকে ভেঙে চুরে দিয়েছে। অনিরূপ বা পাশে বুকে হাত চেপে চেয়ারে হেলান দিয়ে বিড়বিড় করে, পুর আশা, না আশা বড়ি, জেদ করে নিচে নিচে সর্বনাশ ডাকলে, আমি অনুরূপকে ডাকলে। কিন্তু জেনে রাখো, তুমি একটা দুর্দান্ত চতুর মেধার স্বামী পেতে যাচ্ছ। অনিরূপ কেবিনে বসে আজকের কিছু রিপোর্ট দেখছে। সামনে বসা তাদের হাসপাতালের মার্কেটিং ম্যানেজার। অনিরূপ রিপোর্টে একবার চোখ ঘুরিয়ে নিয়ে বলল, রিপোর্ট করার সংখ্যা বাড়াও, আর প্রতিটা টেস্টে এখন থেকে 600 টাকা এক্সট্রা চার্জ করবে। ম্যানেজার থমথমে চেহারায় মতামত দিল, স্যার, একজন রোগী এত টাকা কিভাবে দিবে? এমনিতেই আমাদের হাসপাতালে সব কিছুর জন্য টাকা অনেক বেশি চার্জ করা হচ্ছে, রোগী হারাবো আমরা এমন করলে। অনিরূপ রিপোর্ট থেকে চোখ তুলে আর চোখে ম্যানেজারের দিকে তাকালো। ওই চোখে যেন লেখা, আরেকটা বাড়তি কথা বললে চাকরি ফুরুত। ম্যানেজার অমন বাঘের চাহনি দেখে সঙ্গে সঙ্গে মুখটা ফ্যাকাশে করে বলল, সরি স্যার, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব। অনিরূপ আর কিছু বলা লাগলো না, চুপচাপ বাকি রিপোর্ট দেখতে থাকলো। তাদের কথার মধ্যেই দরজায় টোকা পড়লো। অনিরূপ রিপোর্টের দিকে চেয়ে ভিতর থেকে মৃদু হেসে বলল, আসো আশা। আশা দরজা খুলে ভিতরে ঢুকলো নতমুখে। অনিরূপ আশাকে দেখে তির্যক হাসলো। ম্যানেজারের দিকে চোখ দিয়েই ম্যানেজার আশার দিকে একবার চেয়ে উঠে দাঁড়ালো। অনিরূপকে আসি স্যার। কথাটা বলে সুরসুর করে বেরিয়ে গেল অনিরূপের ব্যক্তিগত কেবিন থেকে। আশা এখনও দাঁড়িয়ে আছে। অনিরূপ রিপোর্টটা রাখলো টেবিলে। চেয়ারে হেলান দিলে তার ইজি চেয়ার পিছন দিকে ঝুঁকে গেল। অনিরূপ তার সামনে চেয়ারে দেখিয়ে বলল, বসো। আশা চুপচাপ বসলো চেয়ারে। অনিরূপ পানির গ্লাস এগিয়ে দিল। আশা গ্লাসটা হাতে নিল। তারপর কিছু সময় পানি না খেয়ে গ্লাস আবার জায়গায় রেখে দিল। অনিরূপ আশাকে দেখতে থাকে। ঠোঁটে এখনো তার উপহাসের হাসি লেপ্টে আছে। আশা কিছুক্ষণ পর থেমে থেমে বলল, আমি রাজি। অনিরূপ শোনে, ভ্রু বাঁকায়, তারপর ভুলে যাওয়ার অভিনয় করে বলে, কি সাহায্য? ওটার মেয়াদ শেষ। তখন বলেছিলাম, তখন মেয়াদ ছিল। 2 ঘন্টা পর আমার মুড পাল্টে গেছে। আশা অনিরূপের এভাবে গিরগিরির মতো রূপ পাল্টে যেতে দেখে ভ্রু কুঁচকায়। চূড়ান্ত বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, আসছি আমি। কথাটা বলে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে ওঠার চেষ্টা করলে অনিরূপ দ্রুত উঠে টেবিলের ওপর থেকে আশার হাত চেপে ধরল। হাতে বাধা পড়ায় আশা চমকে ওঠে। অনিরূপের থেকে দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিয়ে ভ্রু কুঁচকে তাকায় অনিরূপের দিকে। অনিরূপ আশার তাকানো দেখে শুধরে নিজের হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে বলল, আমি মজা করছিলাম, বসো, বসে কথা বলি। আশা তেরা চোখে অনিরূপকে পর্যবেক্ষণ করে। বেয়াদব লোক। আশার এমন একটা অবস্থায় একটা মজা করার সময় কাণ্ডজ্ঞান নেই। আশা তবুও চুপচাপ বসলো। অনুরূপ বলল, বিয়ে করবে আমায়? কি সুন্দর একটা বাক্য, পবিত্র একটা প্রস্তাব। অথচ আশার কাছে এটা মোটেও পবিত্র মনে হলো না, বরং মনে হলো চূড়ান্ত বিষাক্ত একটা কথা।
আশা বুকে পাথর চেপে মাথা তুলিয়ে জবাব দিল, হুম। অনিরূপ মৃদু হাসল। জয়ী সে শেষ অবধি। আশা বলল, আমি চাই আমার বিয়ের কাবিনের টাকা 70,000 টাকা হোক। আমাদের বিয়ে। অনিরূপ ক্ষীণ কণ্ঠে শুধরে দিল। আশা শোনে, বিরক্ত হয়, তবু সহ্য করে যায়। অনিরূপ এক মুহূর্তে দেরি করলো না, সঙ্গে সঙ্গে একটা চেক বুক ড্রয়ার থেকে বের করে সেখানে 70,000 টাকা লিখে সই করে দিল। আশার হাতে চেক দেওয়ার আগে বলল, বিয়ের আগে কাবিনের টাকা দেওয়া যায় না। শুনেছি ওটা বাসরাতে স্ত্রীকে দিতে হয়, আর আমাদের তো বিয়ে হয়নি। সো কাজে অফিসে চলো। অনিরূপ সুন্দর হেসে আশার দিকে চেয়ে আছে। এইসব একের পর এক ঘটনায় অনিরূপ ভীষণই মজা পেয়ে যাচ্ছে, সেটা তার হাসি দেখেই বোঝা যাচ্ছে। আশা বড় বড় শ্বাস ফেলতে থাকে। এই কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছে আশা? আশা এই মুহূর্তে বিয়েটা আটকানোর চেষ্টা করে বলে, আব্বা আপা কেউ নেই, এভাবে। এখন কাজে অফিসে সাধারণ বিয়ে হবে, আমার বন্ধুরা সাক্ষী দেবে। বিয়ে শুধুমাত্র নামের হবে। আঙ্কেল জেল থেকে ছুটে তোমাদের ঘরে গিয়ে আবার ধুমধাম করে আয়োজন করবেন আমাদের বিয়ের। 7 দিন পর আমাদের আবার বিয়ে হবে। ওই বিয়ের পর তুমি আমার ঘরে উঠবে অনিরূপের বউ হয়ে। আশা শোনে নিজের ভাগ্যের উপর তার ছেলের হাসি হেসে উঠে বলল, চলুন। এই অবস্থায় বিয়ে করবে? অনিরূপ আশাকে আপাদমস্তক দেখে প্রু বাঁকিয়ে বলল। আশা নিজের দিকে তাকায়। সত্যি বলতে ওকে এখন অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছে। এভাবে বিয়ে করলে কাজই পর্যন্ত ভরকে যাওয়ার কথা, কিন্তু যার মনেই রং নেই তার গায়ে আবার কিসের রং ফুটবে? আশা উত্তর দিল না কিছু। অনিরূপ চেয়ার থেকে উঠে অ্যাপ্রন খুলে বা হাতে ঝুলিয়ে বলল, চলো তোমাকে শাড়ি কিনে দিই। লাল টকটকে জামদানি শাড়ি পরে তুমি আমাকে বিয়ে করবে। কাম অন। কাজী অফিসের সামনে অনিরূপ দাঁড়িয়ে আছে, গলায় সাদা গোলাপের সুন্দর এক মালা। বন্ধুদের সঙ্গে হেসে হেসে কথা বলছে। আজ অনিরূপ খুশি, জয়ী। তার বহু আকাঙ্ক্ষিত একটা গেম, একটা খেলা সে জিতে গেছে অবশেষে। খানিক দূরেই আশা লাল জামদানি গায়ে মালা গলায় চুপচাপ দাঁড়িয়ে আছে। অনিরূপের হাসি বরাবরই মারাত্মক, কিন্তু আজ আশার ওই হাসির দিকে তাকালে শরমে মরে যেতে ইচ্ছে হচ্ছে। না চাইতেও আশা নিজেই নিজের জীবনের কাল ডেকে এনেছে। স্বয়ং সর্বনাশের অপর ডাব অনিরূপকেই ডেকে এনেছে। অনিরূপের বন্ধুরা আশার দিকে চেয়ে অনিরূপকে খোঁজাচ্ছে। আজ অনিরূপ সব মজাতেও হালকা হেসে সায় দিচ্ছে। খুব ফুরফুরে মেজাজে আছে সে আপাতত। আশা ওদের দিকে চেয়ে হালকা হাসার ভান করে গলার মালা খুলে হাতে নিল। মালাটা গলায় যেন ফাঁসের মতো লাগছিল। অনিরূপ বন্ধুদের বিদায় দিয়ে আশার দিকে এগিয়ে এলো। আশা ফাঁকা ঢোক গিলেই অনিরূপের দিকে তাকালো। অনিরূপ আশার সামনে এসে পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আশাকে কিছুক্ষণ দেখে তারপর হালকা হেসে আশার দিকে চেয়ে বলল, এরপর? আশা নীরব থাকলো কিছু সময়, তারপর দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে চেয়ে বলল, আমার আব্বাকে ফিরিয়ে আনা। অনিরূপ আবারও মজা করে বসলো। পুরনো কথা ভুলে যাওয়ার ভান করে বলল, আব্বা? কার আব্বা? আমি কাউকে ফিরে আনার কথা দিইনি। আশার বুক ছ্যাদ করে উঠল। অনিরূপ কি ডাবল গেম খেলতে চাইছে আশার সঙ্গে? আশা ভ্রু কুচকে বিরক্ত হয়ে বলল, মানে আপনি কথা দিয়েছিলেন আমাকে। আশা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, লম্বা লম্বা শ্বাস ফেলছেও। উপরে উপরে রাগ দেখালেও ভিতরে ভিতরে আশা ভয় পেয়ে যাচ্ছে। আশা অনিরূপের ওয়াদার ওপর ভরসা করে বিয়ে করেছে। এখন এত দূর এসে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। অনিরূপ আশাকে এখন ঠকালে। অনিরূপ আশার এই দুর্দশা দেখে হেসে ফেললো শব্দ করে। হাসতে হাসতে আশার চুলে হাত রেখে বলল, কুল, আসো আমরা থানায় যাবো এখন। আবারও আশার পরিস্থিতি নিয়ে, আশার দুর্ভাগ্য নিয়ে কি জঘন্য মজা করলো অনিরূপ। আশা কিছুক্ষণ অনিরূপের দিকে চেয়ে থাকলো, তারপর অনিরূপের হাতটা জোর করে মাথার উপর থেকে সরিয়ে ফেললো। অনিরূপ ভ্রু কুচকে একবার নিজের সরিয়ে দেওয়া হাতের দিকে আরেকবার আশার দিকে তাকালো। আশা চুপচাপ কোনো কথা না বলে অনিরূপের গাড়িতে উঠে বসলো। অনিরূপ ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে উঠে বসলো। অনিরূপ গাড়ি চালাচ্ছে, আশা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। গাড়ির স্পিড বড্ড বেশি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আশার সেদিকে মন নেই। সে ভাবছে অন্য কিছু। আশার পানি পিপাসা পাচ্ছে। ও কিছুক্ষণ পর অনিরূপের দিকে চেয়ে বলল, গাড়িতে পানি আছে?
অনিরূপ আশার দিকে এক পলক চেয়ে গাড়ির পিছনের সিট ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দিল। আশা অর্ধেক বোতল পানি একেবারে শেষ করে ফেলল। পানির বোতলে শেষ চুমুক দিবে সেই সময় গাড়ি হঠাৎ ব্রেক কষল। আশা পানির বোতল নিয়ে সামনে ছিটকে পড়ল। কিছুটা পানি আশার গলা সহ গায়ের শাড়িতে পড়ে গেল। আশা একবার অনিরূপের দিকে বিরক্ত চোখে চেয়ে ছানির আঁচল দিয়ে গলা মুছতে গেলে অনিরূপ আশার হাত আটকে দিল। আশা অনিরূপের দিকে চাই। অনিরূপের ওই নিরাপদ চোখ যেন কেমন একটা অন্যরকম হয়ে গেছে। ওই নীলাচ্ছ চোখ আশার ঠোঁট থেকে গলায় ঘুরঘুর করছে। অনিরূপ গাড়ির ইঞ্জিন অফ করার সঙ্গে সঙ্গে আশার ধ্যান ফেরে। আশা অনিরূপের উদ্দেশ্যে বুঝে চমকে উঠে অনিরূপের হাত সরিয়ে দিতে চাইলে অনিরূপ আশার হাত ধরে হ্যাঁচকার টান দিয়ে নিজের দিকে ঠিক মুখোমুখি এনে আচমকা আশার গলার মাঝখানে লম্বা সময় গিয়ে চুমো বসায়। শুষে নেয় গলায় লেগে থাকা পানিটুকু। আশা ছটফট করে ওঠে, বারবার অনিরূপের বুকে ধাক্কা দিতে থাকে। তবে অনিরূপের দানব শরীর নিজের থেকে এক ফোঁটাও সরাতে পারে না। যতক্ষণ না অনিরূপ নিজে থেকে সরে আসলো। অনিরূপ সরে আসলে আশা হাঁপতে হাঁপাতে অনিরূপের দিকে চাইল। ধীরে ধীরে আশার অসহায় চোখে রাগের ফুলকি ধপসে পড়ল। ওই রাগী চোখে অনিরূপ আবারও নিজের ধ্বংস দেখতে পেয়ে হাসলো। অনিরূপ নিজের ঠোঁট লিক করে তির্যক হেসে বলল, Oh my Asha, your neck taste is damn sweet. I think I'm addicted to your neck. অনিরূপের চোখ আশার গলার দিকে এখনো ঘুরছে। ব্যাস, অনিরূপের এই সামান্য কথা আশার রাগে ঘি ঢালতে যথেষ্ট। আশা ক্ষেপে গিয়ে তেড়ে আসে অনিরূপের দিকে। নির্লজ্জ লোক, আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। ক্ষিপ্ত আশা অভদ্র অনিরূপের হাত বাড়িয়ে চড় মারতে হাত উঠায়। অনিরূপ হাত ধরে ফেলে সঙ্গে সঙ্গে। আশা কাঁপতে থাকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে অনিরূপকে, অনিরূপের ওই নেশালো ঠোঁটকে। অনিরূপ আশা চড় মারাতে উদ্যত হওয়া ডান হাতের উল্টো পিঠে চুমু খায়। আশা থমকে যায় সঙ্গে সঙ্গে। অনিরূপ ফিসফিস করে হাসকি আওয়াজে বলে, তোমাকে ছুবো না, এমন কোনো ওয়াদা করেছি বলে তোমার মনে পড়ছে না? স্ত্রী তুমি আমার, হক আছে আমার। হক এখনই পুরোপুরি বুঝে নিব, সময় হোক আগে নেব অবশ্যই। আশা অনিরূপের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে অবনত। অনিরূপ এক পর্যায়ে নিজেই আশার হাত ছেড়ে দিল। আশা সিটে বসে আবার। অনিরূপ স্টার্ট করে গাড়ি। আশা রাগে নিজের আঙ্গুল নিজেই কামড়ে ধরে, চিবোয় আঙ্গুল। অনিরূপ হেসে হেসে গাড়ি চালাচ্ছে। আশার এই অবস্থা দেখে সবচেয়ে বেশি মজা পাচ্ছে অনিরূপ। ভালোই লাগছে মেয়েটাকে তরপাতে দেখতে। আশার চোখে পানি জমে গেছে। অনিরূপের নোংরা স্পর্শ ও মানতে পারছে না। ইচ্ছে করছে কুটি কুটি করে ফেলতে ওই ঠোঁটগুলো। আশা আঙ্গুল চিবোতে চিবোতে আশা বিড়বিড় করে বলল, তার স্পর্শ করার জায়গা পোকায় খাক, জলে পুড়ে যাক।